অন অন করিনি। আচ্ছা, হ্যাঁ, অন অন আছে। কি রেডি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ক্যারিয়ার ম্যাপের স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফেসবুক লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের ভূমি অধিদপ্তর 11 থেকে 20 পর্যন্ত যে গ্রেডগুলো আছে সেই গ্রেডের ম্যাথ কেমন কোয়েশ্চেন হয় সেই ম্যাথ কোয়েশ্চেনগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। তো কারা কারা আমার সাথে আছেন এবং কারা কারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমি খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন, ঠিক আছে, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ওকে, কে কোথা থেকে দেখছেন, শোনা যাচ্ছে কিনা, এবং আপনারা এই ক্লাসটি একটু মেনশন করে দিতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, যাতে ওরা উপকৃত হয় এবং আপনার টাইমলাইনে একটু শেয়ার করেও রাখতে পারেন। তাহলে আমরা আরেকটু ওয়েট করছি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন, তাহলে বুঝতে পারবো যে আপনি এই জায়গা থেকে আছেন আজকে। সাউন্ড ক্লিয়ার? ওকে, মিস্টার রেজা। কি চলে? আসসালামু আলাইকুম স্যার। ও, ক্লাস চলে ভাই। হ্যাঁ হ্যাঁ, লাইভ শেয়ার করুন। একটু আসেন, টাটা দিয়ে যান। সুন্দর ডিজাইন, সব ভূমি অধিদপ্তর, তাই না? কালার চমৎকার, দেখতেও ভালো লাগে। তাই দেখতে ভালো লাগে? ভালো কাজ। হ্যাঁ, দেখতেও ভালো লাগছে, কালারও সুন্দর, লেখার তাই না? ফন্টটাও ভালো। তাহলে একটু টাটা দিয়ে যান। না, কেন স্যার? আসেন না একটু। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার সিস্টেমের কোয়েশ্চেন। এখানে কি বলেছে দেখেন, যে নিচের নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা আজকে কোয়েশ্চেনগুলো খুব বেসিক ধরে আলোচনা করব, যাতে আপনাদের সবারই বুঝতে সুবিধা হয়। প্রথমত প্রশ্ন হচ্ছে যে মৌলিক সংখ্যাটা আসলে কাকে বলে। সবাই হয়তো কোয়েশ্চেন দিয়ে উত্তর করবেন এমনটা যে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না সেটাই মৌলিক সংখ্যা। ঠিক আছে, তবে আরো একটু সুন্দর হয় যে মৌলিক সংখ্যার যে সকল সংখ্যার শুধু দুইটি উৎপাদক সেগুলোকে কি বলা হচ্ছে, মৌলিক সংখ্যা বলা হচ্ছে। তো মৌলিক সংখ্যা চেনার সহজ উপায় হলো যে একক শ্রেণী অঙ্কে 1 3 7 9 থাকে, তাহলেও যে মৌলিক সংখ্যা হবে তা না, কিন্তু একদম পারফেক্ট ওয়েতে আপনি শিখতে পারবেন। মৌলিক সংখ্যা চেনার যে উপায় সেটা হচ্ছে 6n প্লাস মাইনাস 1। এই স্ট্রাকচারে আপনার মৌলিক সংখ্যাগুলো গঠিত হয়। 6n প্লাস মাইনাস 1 এই স্ট্রাকচারে কি হয়, মৌলিক সংখ্যা গঠিত হয়। ওকে, 59 আনসার করে ফেলেছেন অলরেডি। সিয়ামুল হক, ওকে, থ্যাংক ইউ আপনাকে, 59 আনসার করেছেন। এখন তাহলে আমি কি বলেছি, যে সংখ্যাগুলোকে আপনি 2 এবং 3 এই দুইটি মৌলিক সংখ্যা বাদে বাকি সকল মৌলিক সংখ্যা আপনার গঠিত হয় হচ্ছে 6n প্লাস 1 অথবা 6n মাইনাস 1 এই স্ট্রাকচারে। তাহলে আপনি এই স্ট্রাকচার দিয়ে, তবে এইখানেও আরেকটা কথা থাকে, এইগুলো দিয়ে যে স্ট্রাকচার দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হবে সেই সংখ্যাগুলো যদি আপনি যে সংখ্যা পাবেন সেই সংখ্যাটা যদি 5 অথবা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে আবার মৌলিক হবে না। আচ্ছা, তাহলে এখন আপনার দেখার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেখেন, আমরা যেহেতু লাস্টেরটা ধরে অপশন টেস্ট করে যদি আনসার করি তাহলে লাস্টেরটা ধরে খুব দ্রুত কাজ করি। দেখেন, আমরা যদি এখানে বলি যে 6n মাইনাস 1 ইকুয়াল এখানে কত, 59, ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করে যদি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় আলটিমেট ক্যালকুলেশনটাকে, তাহলে সেটা মৌলিক সংখ্যা। তার মানে 6n ইকুয়াল এখানে 1 যোগ করলে 59, এর সাথে আমরা 1 যোগ করে দিলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, 6n ইকুয়াল 60। তাহলে দেখেন এটা কিন্তু এখন নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, তার মানে 6 দিয়ে ভাগ করলে এখানে কত হয়, 10। তার মানে n এর মান কত, 10। তার মানে আলটিমেটলি আপনি কি করতে পেরেছেন, n এর সহগ 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পেরেছেন। দ্যাট মিন্স
এই 59 সংখ্যাটা অবশ্যই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তবে অনেকের কোয়েশ্চেন হবে, সুমি আক্তার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাম রাব্বানি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। দেখেন এইখানেও আপনাদের আরেকটা কোয়েশ্চেন থেকে যায় যে কেউ হয়তো বলতে পারেন যে ভাই যেহেতু আপনি এটা বলেছেন তাহলে 6n +1 = 91, এটা যদি ক্যালকুলেশন করি সেটাও তো ভাগ যায়। হ্যাঁ যায়, একটু খেয়াল করেন, আমি একটা কথা বলেছিলাম এটা ক্যালকুলেশন করলে কত? 90, এক বিয়োগ করলে, অতএব এখানে ক্যালকুলেশন করলে কত হবে? 6.90। তাহলে আপনি যদি সেটা ক্যালকুলেশন করেন তাহলে n এর মান কত আসছে? 15। তার মানে এইটাও তো নিশ্চয়ই বিভাজ্য গেছে, কিন্তু একটু ক্যালকুলেশনটা দেখেন, এই যে 90 সংখ্যাটা পেয়েছিলেন, এই 90 কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তো আমরা কিন্তু বলেছিলাম যদি 5 এবং 7 দ্বারা বিভাজ্য যায় তাহলে কিন্তু আবার কি হবে না? মৌলিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আসেন, দেখেন কি বলছে যে 1 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। তাহলে আমাদের কি বলেছে এখানে দেখেন আনসারটা কি হবে। যারা যারা আমরা আছি সবাই একটু খাতা কলম নিয়ে দ্রুত প্র্যাকটিস করে ফেলি যে আনসার এটার কি হবে। তাহলে কি বলছে যে 1 থেকে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো মৌলিক এবং একক স্থানীয় অঙ্ক নয়, তাহলে আমরা একটু দেখি 19 যার একক স্থানীয় অঙ্ক নয়, তারপরে 29 যার একক স্থানীয় অঙ্ক নয়, তারপরে কি 59 60-এর ভিতরে থাকতে হবে যার একক স্থানীয় অঙ্ক কি 9। এখন এদের সমষ্টি কত আসলে আমাদের কাছে সেইটাই জানতে চাওয়া হয়েছে। 9 9 3 9 27, 7 হাতের হচ্ছে কত 2, তাহলে 9 10। তার মানে আমরা বলতে পারছি কত? 107 হচ্ছে এই কোশ্চেনের আনসার। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি জান্নাত রূপী আনসার করেছেন 107, রাইট। ওকে, আর কে কে আমাদের সাথে আছেন, কোথা থেকে আছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, এবং ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে যাতে আপনি পরবর্তী সময় দেখে নিতে পারেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দিন। আমরা একটু নেক্সটে দেখি যে এখানে কি বলা হয়েছে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত বলা হচ্ছে? 33 হলে তাদের গুণফল কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কারা কারা কোয়েশ্চেনের আনসারটা করতে পারবেন আমাকে একটু দ্রুত আনসারটা জানিয়ে দেন, আমি খুব দ্রুতই আপনাদের এটা বেসিক আলোচনা সহ আপনাদের দেখাবো। কার কার এই আনসারটা হবে আপনারা একটু ট্রাই করেন খাতা কলম নিয়ে। এখানে বলছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে ওই 3টির সমষ্টি কত হবে, আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে। একটু খেয়াল করেন, 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 33 বলছে, ক্রমিক সংখ্যা কিন্তু, তাহলে এখানে 3 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 11 পাচ্ছি। একটু খেয়াল করেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 33 হয় আর 3 দিয়ে যদি তাকে ভাগ দেন তাহলে আপনি কি পাবেন? ওই যে সংখ্যা 3টি আছে তার মিডিল মানে গড়টা পাবেন। তাহলে মিডিলের সংখ্যাটা আপনি কত পাচ্ছেন? 11। তাহলে যেহেতু ক্রমিক সংখ্যা বলছে তাহলে ঠিক পরের সংখ্যাটা হবে কত? 12। এবং এই দিক দিয়ে যদি বলি তাহলে 11, এর ঠিক আগের সংখ্যাটা কত হবে? 10। এখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে তাহলে এই যে সংখ্যা 3টা পেয়েছি এই 3টি সংখ্যার গুণফল কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। দ্রুত আনসারটা করে ফেলেন, কি হবে? সিয়ামুল হক বলেছেন 13 20, ইয়েস রাইট, মেবি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমরা গুণ করে দেই 10 আর এখানে হচ্ছে কত 11 আর এখানে হচ্ছে কত 12, তাহলে 110 আর 110 আর 12 গুণ করলে কত হবে? 1320। তাহলে অপশন ক হচ্ছে এখানে কি আনসার? অপশন ক, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। এখানে বলছে যে 6টি ক্রমিক ধারাবাহিক সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষের 3টির যোগফল কত? এই ধরনের কোশ্চেনগুলো খুব দ্রুত আনসার করার টেকনিক আছে। তো আমাকে একটু বলেন যে এটা আনসারটা কি হবে, তারপরে আমি দেখাচ্ছি যে খুব দ্রুত আপনি আনসারটা কিভাবে করবেন, ঠিক আছে? লেটস গো। কনফারেন্স 2। আচ্ছা, তাহলে এটা আমরা খুব দ্রুত আনসার করার যে ওয়েটা সেটা হচ্ছে 6টি ধারাবাহিক সংখ্যা,
এর প্রথম তিনটির যোগফল দেওয়া আছে। ধরেন 6টি ধারাবাহিক সংখ্যার এই যে প্রথম তিনটি যে সংখ্যা আছে এই তিনটির যোগফল এখানে কত বলে দিয়েছে 27। এখন তারা জানতে চাইছে শেষের যে তিনটি সংখ্যা আছে এই শেষের তিনটি সংখ্যার সমষ্টি কত হবে। এটা খুব দ্রুত ক্যালকুলেশনের ওয়েটা হলো প্রথম তিনটির যে যোগফল 27 তার সাথে লাস্টে কয়টি সংখ্যা একটি দুইটি তিনটি, তাহলে 3-এর বর্গ ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটাই। খুব দ্রুত এই ধরনের কোয়েশ্চেনের আনসারগুলো আমরা করে ফেলতে পারি এই টেকনিকে। তাহলে কত হয় 36। ঠিক আছে, আমরা আমরা যারা যারা বুঝি নাই এখন এখানে দেখেন আপনার কাছে যদি এইটা জানতে চাওয়া হতো যে তাহলে প্রথম তিনটির যোগফল কি হতো, তাহলে শেষের তিনটির যোগফল থেকে বিয়োগ করে দিতেন প্রথম তিনটির বর্গ। ঠিক আছে, তাহলেই হয়ে যেত। ক্যালকুলেশন করলে কত পাবেন 27 পাবেন। তার মানে এই ধরনের কোয়েশ্চেন গুলো হ্যাঁ অনেকে অ্যান্সার করে ফেলছেন। জান্নাত রূপী বলেছেন 36। ঠিক আছে, সিয়ামুল হক 36 বলেছেন, রাইট। আচ্ছা তাহলে পরে আসি। এখানে দেখেন কি বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, মানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্কগুলোর যোগফল 9 হবে। এখন বলতেছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কত। এই ধরনের কোশ্চেনগুলো আমরা যদি এমসিকিউ এর জন্য আনসার করতে চাই তাহলে খুব সহজে আনসার করার টেকনিকটা হচ্ছে অপশন টেস্ট করবেন। ধরেন আমরা যদি এই 72টাকে চিন্তা করি তাহলে এই 72 এটাকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে স্থান বিনিময় করলে কত হবে 27। এখন এর বিয়োগফল কত দেখেন, এর বিয়োগফল হচ্ছে এর বিয়োগফল যদি 45 হয়, এর বিয়োগফল যদি 45 হয় তাহলে আমাদের আনসার কি হবে 72ই হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করে আপনি দেখবেন যে এখানে কত আসবে 45ই আসবে। দেখেন প্রথম কন্ডিশন কি ছিল, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 9, এখানে সবগুলোর অঙ্ক সমষ্টি 9 আসবে, সবগুলোকেই কি অঙ্কগুলো যোগ করলে কত আসবে 9 আসবে। সুতরাং প্রথম কন্ডিশন দিয়ে আসলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারছি না খুব দ্রুত। তাহলে ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশনটা দেখবেন যে যে কোনো একটা অঙ্ককে এখানে ধরে তার স্থান বিনিময় করে যদি বিয়োগফল 45 হবে যেটা সেটাই আমাদের কি হবে আনসার হবে। ঠিক আছে রুপি, ইউ আর রাইট। সামিউল আপনিও ঠিক বলেছেন। নেক্সট, পরে দেখেন কি বলছে যে কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল কত হবে 35। তার মানে কোন সংখ্যাটা। তাহলে এইটা যদি আমরা খুব দ্রুত করতে চাই তাহলে সেটাও কি করতে পারি অপশন টেস্ট করে দ্রুত ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। সেই অপশন টেস্টে ধরেন আমরা যদি 60 কে ধরে কাজ করি তাহলে এখানে 60-র কত 1/3, তার মানে 1/3, তারপরে কি যোগ ওই 60-র আবার কত 1/4 যোগ করলে কত হবে 35 হবে, তারা সেটা বলছে। এখন যদি উভয় পাশ সমান হয় তাহলে আমাদের ধরা যে সংখ্যাটা 60 এটা রাইট। তাহলে এখানে কাটলে আমরা কত পাবো 20, আর এখানে কাটলে 4×5 = 60, তাহলে 20 এবং 15 যদি আমরা যোগ করি তাহলে কি 35 হয়। তার মানে 35 = 35, তাহলে আসলে আনসারটা কত হবে 60। এখন কেউ যদি বলেন যে আমরা যদি অপশন টেস্ট করে না করে করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে আপনি সংখ্যাটা ধরে নেবেন কত x, x এর কত 1/3, আবার এই x এরই কত 1/4 যোগ করলে এখানে কত আসবে ক্যালকুলেশন করলে 35 আসবে। এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি দেখবেন x এর মান কত আসবে 60 আসবে। তাহলে সংখ্যাটা কত 60। আপনি যে কোনো ভাবেই করতে পারেন। ওকে রুপি, সিয়ামুল হক রাইট বলেছেন। নেক্সটে আসি দেখি এটার আনসার কি হবে একটু দেখেন। এটা একই না, মানে এটা আরো স্লো ফাস্ট, তো এটা এটাই মনে হচ্ছে কিন্তু দেখছেন
আচ্ছা, এটা অনেকে আনসার করে ফেলেছেন। আনসার 2 বলছেন। আনসার কি 2? দেখি কি বলছে, যে এখানে 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন, এই ম্যাথগুলো করতে গেলে আপনার জানতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কি কি প্রয়োজন। মাথায় রাখবেন, সবসময় যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে মৌলিক মৌলিক যে আপনার ফ্যাক্টরগুলো আছে বা মৌলিক উৎপাদক এর জোড়ায় জোড়ায় থাকতে হবে, তাহলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন, আমরা 2 আর 2 গুণ করলে কত পাচ্ছি? 4। ঠিক একইভাবে আমরা যদি 3 এবং 3 গুণ করি তাহলে কত পাচ্ছি? 9। ঠিক আছে, তার মানে এখন যদি আমি বলি 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এই সংখ্যাটা কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। কি কারণে হবে না? কারণ মৌলিক উৎপাদকগুলো জোড়ায় নেই। এইখানে জোড়ায় আছে, ঠিক আছে, কিন্তু এইখানে একটা 3 আছে। তার মানে এর সাথে যদি আরেকটা 3 গুণ করে দিতে পারি তাহলে আমার বলা যাবে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ঠিক একইভাবে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে 2450 সংখ্যাটার সাথে কত গুণ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে এই 2450 সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে নিয়ে আসে। এর মৌলিক উৎপাদকগুলো আমরা আগে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে কত হবে? 12, আর এখানে হবে কত? 25। তাহলে এখন যদি আমরা আবার কি দিয়ে ভাগ দেই? 25 দিয়ে যদি ভাগ দেই, 5 দিয়ে ভাগ দেই, তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে এখানে হবে কত? 24 এবং 25। তাহলে এটাকে যদি আবার আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে করে এভাবে আমাদের মৌলিক উৎপাদকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কত হবে? 24 এবং আমরা এটাকে আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 49। আবার এটা কি দিয়ে যাবে? 7 দিয়ে, 7 সাথে 49। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, তাই না? তাহলে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? এখানে মৌলিক উৎপাদকের জোড়া এখানে ঠিক আছে, 5 দুইবার আছে, এখানে 7 দুইবার আছে, কিন্তু এখানে 2 কয়বার আছে? একবার আছে। তাহলে তার সাথে যদি আরেকটা 2 গুণ করে দিই তাহলে সেটা কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের এই যে 2450 যে সংখ্যাটি আছে তার সাথে যদি আমরা 2 গুণ করে দেই তাহলে সেই সংখ্যাটা কি হবে? একটি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে বা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, নেক্সট দেখেন, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেওয়া আছে যে এটার আনসার কি হবে। এই ধরনের কোশ্চেনগুলো আমরা খুব সহজে খুব অল্প সময়ে ক্যালকুলেশন করে দিতে পারি। সেই টেকনিকটা কি? যারা যারা করতে পারবেন তারা একটু দেখি আনসার করেন, একটু কমেন্টসে লিখেন যে এটার আনসারটা কি হবে। আপনি এই ধরনের ম্যাথগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব দ্রুত এই ধরনের সমাধানগুলো করে ফেলতে পারি। তাহলে সেটা আমরা যদি বলি আপনি খুব দ্রুত সমাধান করবেন কিভাবে, একটু খেয়াল করেন। এখানে কি আছে? মাইনাস সাইন আছে, এবং এখানে কত আছে? 41 আছে, তার উপরে কি আছে? স্কোয়ার রুট আছে। তার মানে এর রেজাল্ট যেটা হবে সেটা অবশ্যই কি হবে? রেজাল্টটা অবশ্যই বর্গমূল করে যেটা আসবে সেটা। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই 41 যে সংখ্যাটা আছে এই 41 সংখ্যাটার থেকে বিয়োগ করতে হবে একটা কিছু। তার মানে 41-এর নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 41-এর নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো কত? 36। আর তার মূল যেটা 6 6 36, সেই হবে আনসার। আমার আলাদা করে এখান থেকে ভেঙে তারপরে বিয়োগ করে আবার যোগ করে এইভাবে সময় নষ্ট করার প্রয়োজন নেই, আপনি খুব দ্রুতই করে ফেলতে পারবেন। সিস্টেমটা কি বলেছি? আপনি লাস্টের সংখ্যাটা দেখবেন, লাস্টে এখানে কি আছে? 41, এবং তার সাথে কি প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে? যদি প্লাস মাইনাস সাইন থাকে তাহলে এই 41 সংখ্যাটা ঠিক নিচে নিচে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 36। তাহলে যদি তাকে মূল করে দিই যেটা আসবে সেটাই আমাদের আনসার। তার মানে কি? অপশন 6 আনসার। এখন কেউ যদি বলেন এখানে যদি যোগ না থেকে বিয়োগ না থেকে যদি প্লাস সাইন থাকতো, যদি প্লাস সাইন থাকতো তাহলে আনসারটা কি হতো? তাহলে আপনার দেখতে হতো যে 41-এর উপরে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? সেটা হচ্ছে 49। তখন আবার আনসার হতো কত? 7। আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের কোশ্চেনগুলো আমরা খুব দ্রুত কিভাবে আনসার করব। আর এফ রাসেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এখন আসেন তাহলে আমরা এই ধরনের আরেকটা কোশ্চেন দেখি যে প্লাস দিয়ে যদি বলি। তো আশা করি আগের কোশ্চেনটা বুঝতে পেরেছেন, তাহলে বলেন যে এটার আনসারটা কি হবে। হুম, সাইমুল্লাহ ঠিক আছে, জান্নাত রুপি ঠিক আছে, হাসিব আপনি 49 বলেছেন, তার মানে 7 হবে আনসার। তাহলে এইটার আনসারটা কি হবে এইবার একটু বলেন, আমরা খুব দ্রুতই আনসার করতে পারবো যে টেকনিকটা আপনাদের দেখিয়েছি। আপনারা যদি আবারও একটু খেয়াল করেন। আসসালামু আলাইকুম স্যার হাসিব। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। এখন এটা আমরা কি করতে পারি, এই যে 248 তার আগে কি সাইন আছে, প্লাস সাইন আছে, তার মানে 248 এর উপরে সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত বলেন। 248 এর উপরে সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত, সবাই আমাকে কমেন্টসে লিখেন। 248 এর সবচেয়ে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত? ঠিক আছে, হ্যাঁ অনেকে আনসার করে ফেলেছেন। 15 কেন করলেন? তাহমিনা ইসলাম 16 বলেছেন। ইয়েস, তার মানে 248 এর উপরে সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হলো কত, 256। আর 256 বর্গমূল কত, 16। তাহলে আনসারটা কি হবে, 16। ইয়েস হাসিব আপনি ঠিক বলেছেন, 256। ইয়েস সামিরা রাইট, 256। এমডিএস সাব্বির 256, 16। জনি 16, অ্যাবসলিউটলি রাইট। এই তো, তার মানে দেখেন এই ধরনের কোশ্চেনগুলো যদি এখন আসে তাহলে কি আমাদের আর কোনো ধরনের ক্যালকুলেশনের জটিলতায় যাওয়া দরকার আছে? এখান থেকে প্রথম থেকে এভাবে আসার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে পরে আসি, দেখি কি বলেছে। 10 নম্বরে দেখেন যে একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো, ফাইন। তার মানে ট্রেনের গতি হচ্ছে 72 কিলোমিটার, একটা সেতু 1 মিনিটে পার হচ্ছে। এখন বলতেছে যে ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য কত, 700 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। হাসিব ইনশাল্লাহ পারবো, হ্যাঁ অবশ্যই পারবেন, এই ধরনের কোশ্চেন আর কখনো সমস্যা হবে না। চলেন এই টেনের ম্যাথগুলো আমরা কিভাবে খুব দ্রুত করব। দেখেন টেনের একটা সূত্রতে এই সব ম্যাথ করা যায়, সেটা হলো ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, ঠিক আছে। আর সবসময় মাথায় রাখবেন টেনের ম্যাথগুলোর ক্ষেত্রে ডিস্টেন্স থাকবে হচ্ছে মিটারে, কারণ ট্রেনের দৈর্ঘ্য 1 কিলোমিটার হয় না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2 কিলোমিটার হয় না, এই জন্য ট্রেনের যে ডিস্টেন্স, ট্রেনের যে দৈর্ঘ্য সেটা মিটারে থাকবে, আর টাইমটা অলওয়েজ থাকবে কিসে, সেকেন্ডে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ট্রেনের ক্ষেত্রে। এবং ট্রেনের গতি যদি কিলোমিটারে দেওয়া থাকে, যদি কিলোমিটারে ট্রেনের গতি দেওয়া থাকে আর সেটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চান তাহলে 5/18 দ্বারা গুণ করতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে আপনি কিলোমিটারে নিতে চান তাহলে আবার তার উল্টাটা করতে হবে, তার মানে 18/5 দ্বারা গুণ করতে হবে, তখন সেটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। ট্রেনের ম্যাথগুলোর ক্ষেত্রে এই জায়গাগুলো আপনার মাথায় রাখতে হবে। তাহলে এখন আসেন, ট্রেন কি করছে, একটা অ্যাকসেপ্টেবল ডিস্টেন্সকে অতিক্রম করছে, তার মানে ট্রেন আরেকটা সেতুকে অতিক্রম করছে। তাহলে এখানে দেখেন ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 700 মিটার। সে কি করছে, আরেকটা সেতুকে অতিক্রম করছে। আরেকটি সেতুকে অতিক্রম করা মানে হচ্ছে এখানে সেতুর দৈর্ঘ্য আছে। এখন সেতুর দৈর্ঘ্য কত জানি না, ধরে নিলাম x মিটার, ঠিক আছে। এখন বলতেছে যে এই ট্রেনটি এই সেতুকে যখন অতিক্রম করবে, একটু খেয়াল করেন, তাহলে কত সময় লাগবে তারা বলতেছে, টাইমের কথা যেটা বলছে, টাইম বলছে হচ্ছে কত, 1 মিনিট। তার মানে ট্রেনের ম্যাথগুলোকে সময়কে অবশ্যই সেকেন্ডে চিন্তা করতে হবে। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। এখন আসেন ট্রেনের ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই যে 700 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এই ট্রেনকে যদি এই x মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয় তাহলে তাকে আসলে এতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। দ্যাট মিন্স তাকে অতিক্রম করতে হবে x প্লাস 700 মিটার দৈর্ঘ্য, এটা হলো ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা কি বলেছিলাম, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এখন আসেন আমাদের ডিস্টেন্সটা কত আমরা বলতেছি, ডিস্টেন্স হচ্ছে x প্লাস 700, ঠিক আছে। তারপরে কি হবে, স্পিড ইনটু টাইম। ট্রেনের গতি কত ছিল, 72 কিলোমিটার। তার মানে ট্রেনের গতি যদি 72 কিলোমিটার থাকে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ এই পাশটা কি আছে, মিটার পার সেকেন্ড। তাহলে কি করতে হবে, 5/18 দ্বারা গুণ করতে হবে। এবং কত সেকেন্ড সময় লেগেছিল, 1 মিনিট, মানে কত, 60 সেকেন্ড। এই কোয়েশ্চনটা সলভ করলে আপনার কি রেজাল্ট চলে আসবে। অনেকেরই আমরা দেখতে পাচ্ছি আনসার কত, 500 চলে আসছে, রাইট। তাহলে এটা আমরা কাটলে এখানে কত হবে, 4 4 5 20 মানে 1200। তাহলে x প্লাস 700 সমান আমরা বলতে পারি কত, 1200।
তার থেকে যদি আমরা 700 বিয়োগ করে দেই তাহলে এক্স এর মান কত পাই 500। তার মানে ওই যে এই প্ল্যাটফর্মটা মানে সেতুটা যেটা ছিল ওই সেতুর দৈর্ঘ্য কত 500 মিটার, রাইট। তাহমিনা ইসলাম ঠিক বলেছেন, সাইমুল আপনিও ঠিক বলেছেন, সাইমুল হক। ওকে, আসি তাহলে নেক্সটে, বলেন এটার আনসারটা কি হবে সবাই একটু, আমরা একটু কমেন্টসে বলি যে এটার আনসারটা কি হবে যারা পারবো। আমরা একটু ক্লাসটা শেয়ার করে রাখবো, যারা ক্লাসগুলো দেখছেন এই মুহূর্তে ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দিবেন যারা, যাতে করে ক্লাসটা তারাও দেখতে পারে। এইটার আনসারটা কি হবে একটু বলেন তো। কি বলছে যে লঞ্চ ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 15 কিলোমিটার এবং 5 কিলোমিটার। আচ্ছা, এখন বলছে নদী পথে 30 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে মোট কত সময় লাগবে। তার মানে প্রথমে 30 কিলোমিটার যাবে, তারপরে আবার কি করবে 30 কিলোমিটার ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা, যখন যাবে স্রোতের অনুকূলে যখন যাবেন, যখন নৌকাটা কি করবে স্রোতের অনুকূলে যাবে, তখন তার স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত হবে। তাহলে দেখেন নৌকার গতি কত দেওয়া আছে, যে লঞ্চের গতি এখানে কত 15 আর স্রোতের গতি কত 5। তার মানে 15 আর 5 কি হবে যোগ হবে, তার মানে কত 20। 20 হলো কি স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। তাহলে তারা বলছে কত সময় লাগবে। টাইম বের করার সূত্র কি, টাইম বের করার সূত্র হলো ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। এখন আমাদের এখানে জানতে চাওয়া হয়েছিল যে আসা যাওয়াতে মোট কত সময় লাগবে, তাহলে যাওয়ার সময় গতিটা কি হবে 20। এখন যখন আবার ট্রেনটা ফিরে আসবে উল্টা দিকে, দেখেন এই হচ্ছে আপনার নৌকা, তো নৌকা যাচ্ছিল এইদিকে, তো স্রোত যদি উল্টা দিকে হয় তাহলে স্রোতের প্রতিকূলে যদি নৌকায় যায় তাহলে তার গতিবেগ কি হবে স্রোতের গতি মাইনাস নৌকার গতি। তখন এই 15 থেকে আবার কি করতে হবে 5 বিয়োগ করে দিতে হবে, তখন গতিটা হবে কত 10, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 10, এইটাই হচ্ছে আমাদের কি সেই টাইম। তার মানে যাওয়ার সময় প্লাস আসার যে সময়, দুই সময় মিলে মোট কত সময় লাগবে সেটাই বের করতে বলছিল। তাহলে এখানে আমরা যদি কাটি তাহলে 3/2 মান হলো 1.5, আর এখানে আমরা কত পাই 3, তার মানে 4। তাহলে আমরা 4.5 ঘন্টা সময় লাগবে, খুব দ্রুতই করে ফেলতে পারছি, 4.5 ঘন্টা সময় লাগবে। অনেকে অ্যান্সার করে ফেলেছেন, সাইমুল বলেছেন 4.5 রাইট, হাসিব বলেছেন 4.5 ঠিক আছে, তাহমিন ইসলাম বলেছেন 4.5 তাও ঠিক আছে। ওকে ফাইন, তার মানে বুঝতেই পেরেছেন। বলেন তাহলে 12 গড়ের একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যে এটার আনসারটা তাহলে কি হবে, আমরা একটু কমেন্টসে লেখার চেষ্টা করি যে এইখানে আনসারটা কি হবে 12। এখানে কি বলেছে দেখেন যে m সংখ্যক সংখ্যার গড় a, তার মানে সংখ্যা হচ্ছে কি m সংখ্যক সংখ্যা তার গড় a এবং n সংখ্যক সংখ্যার গড় b হলে সবগুলো সংখ্যার গড় কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আগে আমরা একটু দেখি গড় মানে কি, গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। তাহলে এখানে দেখেন m সংখ্যক সংখ্যার গড় যদি a হয় তাহলে m সংখ্যক সংখ্যার সমষ্টি হবে m প্লাস a প্লাস আবার m ইন্টু এ প্লাস n সংখ্যক সংখ্যার গড় যদি b হয় তাহলে n সংখ্যক সংখ্যার সমষ্টি হবে nb। এই হলো m এবং n সংখ্যক সংখ্যার সমষ্টি, তার মানে রাশিগুলোর যোগফল পেয়ে গিয়েছি। এখন ভাগ দিতে হবে কি রাশির সংখ্যা দ্বারা, রাশির সংখ্যা দ্বারা ভাগ দেওয়া মানে হলো প্রথমে কয়টা ছিল সংখ্যা m সংখ্যক, তারপরে কয়টা ছিল সংখ্যা n সংখ্যক, তাহলে এটাই হচ্ছে আমাদের কি গড়। তাহলে এটা কোথায় আছে অপশন গ তে আছে, তাহলে আনসারটা কি হবে অপশন গ। ঠিক আছে, 12 এর সি আনসার করেছেন তাহমিনা ইসলাম, তারপরে সাইমুল হক ঠিক আছে, হাসিব ঠিক আছে, আরফান খান গ ঠিক আছে, রাইট। ওকে, তাহলে আমরা নেক্সটে আসতে পারি। 14 দেখেন কি বলছে যে এক্স এর 10% যদি ওয়াই এর 20% এর সমান হয় তাহলে এক্স ওয়াই এর অনুপাত কত। এই ধরনের কোশ্চেনগুলো আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। এই পার্সেন্টেজ আর শূন্য, এই পার্সেন্টেজ আর শূন্য কেটে দিই, তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত হবে, এই রিভার্স করে ফেলবো, তার মানে আমরা বলবো কি 2:1। আপনার ম্যাথ শেষ, খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চান। কি বলেছি এই ধরনের কোশ্চেনগুলো যদি থাকে
তার মানে ডিরেক্ট আমরা এই ক্যালকুলেশনটা করে দিলে খুব দ্রুত আনসারটা হয়ে যায়, রিভার্স করে দিতে হবে। কে কে বুঝতে পেরেছেন কোয়েশ্চেনটা? আমরা একটু বলি। রুপি বলেছেন ঠিক আছে আপনার আনসার। তাও ঠিক আছে রুপি, 2:2:1। হাসিব 2:1, ঠিক আছে। আর কারা কারা? তাহলে 14 দেখেন কি বলছে, যে কোনো পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করেছে। শতকরা 85, তার মানে 100 জনের মধ্যে 85 জন ইংলিশে পাশ করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা মোট 75 জন, তার মানে 75 জন ইংলিশে ফেল করেছে। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখেন 100 জনের মধ্যে যদি আপনার 85 জন কি করে পাশ করে, তাহলে পাশ করে নাই কত? 15%। তাহলে বলতেছে ইংরেজিতে পাশ করে নাই এমন সংখ্যা হলো কত? 75। তার মানে আমরা বলতে পারি এই 15% সমান কত? 75। এখন টোটাল স্টুডেন্ট মানে হলো 100% সমান কত? তাহলে 100% সমান আমরা ক্যালকুলেশন করতে পারি 15% ডিভাইডেড 75/15, মানে 1% আসবে। তার সাথে যদি আমরা 100 গুণ করে দেই তাহলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে আপনাদের আনসার? 500, রাইট। তাহলে 5 আর গুণ করলে কত আসবে? 500। 14 এর ডি 500, রাইট। 500 আনসার। যাদের 500 এসেছে, তাহমিনা ইসলাম ঠিক আছে, শর্ট ম্যাথ টেকনিক সেটা ঠিক আছে, সাইমুল হক ঠিক আছে, হাসিব ঠিক আছে। তার মানে আপনাদের সবারই রাইট যারা 500 আনসার করেছেন। নেক্সট আসেন দেখি কি বলছে, যে একটি পুতুল 25% লাভে 375 টাকা বিক্রি করা হলো, পুতুলটি ক্রয় মূল্য কত? তার মানে একটা পুতুল আমরা 25% লাভে বিক্রি করে বিক্রয় মূল্যটা কত হচ্ছে? 375 টাকা। 25% লাভে মানে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 25%। তাহলে 125%। 125% সমান আমরা কত বলবো? 125% সমান আমরা 375 বলতে পারি। 375। তাহলে ক্রয় মূল্য বের করা মানে হচ্ছে 100% সমান কত? তাহলে 1% সমান আমরা কি বলতে পারি? 1% সমান আমরা বলতে পারি 375 ডিভাইডেড কত? 125। অতএব 100% সমান কত? সেটাই হচ্ছে আমাদের কি কস্ট প্রাইস। তার মানে 375 ডিভাইডেড 125 ইন্টু কি 100। তাহলে 25 দিয়ে কাটলে 4, 4 এখানে কত হয়? 5। ঠিক আছে, তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসে। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে? 5 সাথে 35, 75, 75। আর এখানে আমরা 4 যদি গুণ করি, 4 5 কত? 20। আর 4 সাথে 28, তার মানে কত? 300। তাহলে আনসারটা কত হবে? 300। হাসিব বলেছেন 300 টাকা, রাইট। মিজানুর রহমান 300 টাকা বলেছেন। তারপরে জান্নাত রুপি 300 বলেছেন, রাইট। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। এখন আসেন এটা এইভাবে না করে, ঐকিক নিয়মে না করে, আমরা ডিরেক্ট কিন্তু ক্রয় মূল্যের সূত্র অ্যাপ্লাই করেও করে ফেলতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে উপরে বিক্রয় মূল্য কত? 375, কত পার্সেন্ট প্রফিট? 25% প্রফিট। তার মানে নিচে হবে 125 ইন্টু কি 100। আপনি এক লাইনেই ম্যাথটা করে ফেলতে পারেন। ঠিক আছে, 4, 5 আর এখানে কত আসছে? 75। তার মানে আপনার ক্যালকুলেশন করলে কত আসবে? 300। আমরা খুব দ্রুতই এই সিস্টেমে করে ফেলতে পারি। 16তে দেখি কি বলছে এখানে, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 8 এবং 10, লাভের পরিমাণ কত? তাহলে লাভ বের করতে বলছে, কিসে বের করতে বলছে? পার্সেন্টেজে, মানে শতকরায় বের করতে বলছে। তাহলে খুব সহজ এটা হচ্ছে, এখানে ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে কত? 8, আর বিক্রয় মূল্যের অনুপাত বলা আছে কত? 10। তাহলে আপনি দেখেন আপনার কি হচ্ছে? 2 টাকা লাভ হচ্ছে, বলা যায় না? তাহলে লাভের পার্সেন্টেজ যদি বলেন, লাভ বা লস কোন মূল্যের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে বেসটা কি হবে? ক্রয় মূল্য 8, লাভ কত? 2। তাহলে শতকরা মানে 100-এ কত? এইটা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে কত হয়? 4, 4 দিয়ে 100-কে কাটলে কত হয়? 25। তার মানে কত পার্সেন্ট লাভ? 25% লাভ। কে কে 25% বলেছেন? সাইমুল হক 25%, আসিফ ইকবাল 25%, তাহমিনা ইসলাম 25%, হাসিব আপনিও 25% বলেছেন। আর কার কার 25% আসছে কমেন্টসে লিখে ফেলেন। আর কাদের কাদের আমাদের এখানে 25% আসছে? ওকে, তাহলে আমরা নেক্সট দেখি।
17তে কি বলছে দেখেন যে একটি পণ্যের লিখিত মূল্যের উপর এমনভাবে ছাড় দেওয়া হলো যে 10% ছাড় দিয়েও ওই পণ্যের উপর 20% লাভ হয়। এখন বলছে পণ্যটির ক্রয় মূল্য 30 টাকা হলে পণ্যটির গায়ের কত টাকা লেখা রাখা হয়েছিল। খুব একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, 4/1 লাভ, হ্যাঁ 25%, মিজানুর রহমান ঠিক আছে। হাসিব, এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট আপনি যদি বিষয়টা বুঝেন তাহলে খুব সহজ। এখানে প্রথমে দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে কত, 30 টাকা, এবং লাভ হয় কত পার্সেন্ট, লাভ হয় 20%। তাহলে ভাই আপনি এই 30 টাকার বিক্রয় মূল্য বের করে ফেলেন, 20% লাভ মানে হলো কি 120%। তার মানে যেটা বের হবে সেটা ডিরেক্ট বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এই শূন্য কেটে দেই, 3 বারং কত, 3 বারং এখানে কত 36, তার মানে 36 টাকা হলো আপনার বিক্রয় মূল্য। এখন আসেন কত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছিলেন, 90% ছাড় দিয়ে, সরি 10% ছাড় দিয়ে বিক্রি করেছিলেন। তাহলে 10% ছাড়ে আপনার সেলিং প্রাইসের পার্সেন্টেজ কত হবে, 90%। তার মানে আপনি বলতে পারেন এই যে 90%, এই 90% সমান কত টাকা, 36 টাকা। তার মানে 100% সমান যেটা বের হবে সেটাই হলো পণ্যের গায়ের লিখিত মূল্য বের হবে, যেহেতু 10% ছাড় ডিসকাউন্টে ছিল। তার মানে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা এখন যদি 100% সমান বের করি তাহলে হয়ে যায় 100% সমান মানে 90 দিয়ে ভাগ করবো 1% ইন্টু 100, ঠিক আছে। এই শূন্য কেটে দেই, 4 9 কত 36, তার মানে কত টাকা, 40 টাকা ছিল কিসের মূল্য, ওই প্রোডাক্টটার গায়ের মূল্য ছিল 40 টাকা। মিজানুর রহমান, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। জান্নাত রুবি, আপনিও ঠিক বলেছেন। সাইমুল হক, আপনিও ঠিক বলেছেন, 40 টাকা। তাহমিনা ইসলাম, আপনিও কি বলেছেন, 40 টাকা বলেছেন, রাইট। আপনাদের সবারটাই রাইট আনসার হয়েছে এখানে। তার মানে এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, হ্যাঁ। ওকে, নেক্সট। এটাতে বহুত পরীক্ষায় আসছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে। এটা আমরা খুব দ্রুত কিভাবে করা যায় সেই শর্ট টেকনিকটাই আপনাদের দেখাবো। এখানে কি বলছে যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য কি করলো, তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 লাফ দেয়, ঠিক আছে। কিন্তু খরগোশের 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। প্রশ্ন হচ্ছে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত, সেইটা জানতে চাওয়া হয়েছে। তো এটা অনেকেরই কোশ্চেনটার আনসার মুখস্থ, হ্যাঁ। তাহমিনা ইসলাম, 16:15, অনেকেরই আনসার মুখস্থ এই জায়গাটা। আসেন আমরা এটা খুব দ্রুত কিভাবে করতে হয় সেটা একটু দেখাই। কুকুর, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি খরগোশ। ওকে ফাইন। এখন আপনি দেখেন এইখানে কুকুর যে সময়ে 4 লাফ দেয়, তার মানে কুকুর কয় লাফ দেয়, 4 লাফ দেয়। খরগোশ সেই সময় কয় লাফ দেয়, 5 লাফ দেয়। তার মানে 4 লাফে অতি যে সময়ে 4 লাফ দেয় সেই সময় কয় লাফ দেয়, 5 লাফ দেয়, ঠিক আছে। এখন আসেন পরে কি বলছে, তারপরে কিন্তু খরগোশ 4 লাফে, তার মানে খরগোশ 4 লাফে যত দূর যায়, 3 লাফে কুকুর তত দূর যায়। তাহলে প্রথমে ছিল সময় সমান, আর দ্বিতীয়তে কি ছিল, দূরত্ব সমান। এখন এদেরকে আড়াআড়ি গুণ করে দেন, 4 আর 4 গুণ করলে কত হবে, 16। এই 16টাই নিচে লিখবেন। তারপরে নিচে নেমে যান, 3 আর 5 গুণ করে দেন, আর এখানে অনুপাত সাইন দেন। 3 আর 5 গুণ করলে কত হয়, 15। তার মানে 16:15। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব দ্রুত ম্যাথটা করে ফেলা। এই ধরনের কোশ্চেন যত আসবে সবগুলো আপনি এই টেকনিকে করে ফেলতে পারবেন। মিজানুর রহমান, হাসিব, তারপরে সাইমুল হক, সবাই সঠিক আনসার দিয়েছেন। ওকে, তাহলে আজকে আমরা খুব অল্প সময়ে ক্লাসটি শেষ করে দিতে চাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি ততক্ষণ পর্যন্ত কেরিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপগুলোতে আপনারা অ্যাড থাকবেন, কারণ আমাদের এই ধরনের রেগুলার বেসিসে লাইভ ক্লাসগুলো থাকবে। এই ক্লাসগুলোতে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আশা রাখছি যে আপনারা আমাদের সাথেই কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।